আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারো কোনো ক্ষতি করছিল? সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের। জবাব দিতে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জাতীয় নাগরিক কমিটির। আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। গত 15 বছরের অপশাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন মন্তব্য আইন উপদেষ্টার। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের বের করার প্রক্রিয়া চলমান, জানালেন আসিফ মাহমুদ। আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এইভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলে ফিরে আসবে গণতন্ত্র, বললেন ডক্টর মঈন খান। সম্পর্ক উন্নয়ন চাইলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে, মন্তব্য আমির খসরুর। পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ার। এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। ছেলে নয়, বগুড়ায় ভাড়াটিয়ারাই খুন করে ফ্রিজে রেখেছিল নারীর মরদেহ, পুলিশের চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে প্রবাসী চিকিৎসককে হত্যা। রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে শিশু অপহরণ, মুখ খুলছে না ভুক্তভোগী পরিবারের কেউই। উদ্ধার অভিযান চলছে বলছে পুলিশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এই অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, ফ্যাসিবাদকে স্বীকৃতি না দিয়ে মুজিববাদকে ধারণ করছে দলগুলো। অভ্যুত্থানের ১০০তম দিনে রায়েরবাজার কবরস্থানে গিয়ে নিহতদের স্মরণ করে তারা। নেতৃবৃন্দ জানান, সেখানে গণকবরে ১২৭ জনকে দাফন করা হয়েছে। তাদের শনাক্তে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগ করেন, আহতদের চিকিৎসায় সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার, হতাহতের পূর্ণাঙ্গ তালিকাও করতে পারেনি তারা। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রায়েরবাজার কবরস্থানে গণকবর দেয়া হয় আন্দোলনে নিহত অনেককে। এখনো সেখানে প্রিয় বাবা, প্রিয় স্বামীকে খুঁজে বেড়ান ভুক্তভোগীরা। তারা নিজেরাও ঠিক জানেন না অসংখ্য কবরের কোনটিতে প্রিয়জন ঘুমিয়ে আছেন অথবা আদৌ আছেন কিনা। আমার স্বামী রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারো কোনো ক্ষতি করছিল? সবাই যাতে একসাথে কাজ করে, আর আমাদের এই শহীদ ভাইদেরকে কেউ যাতে ভুলে না যায়। জুলাই বিপ্লবের ১০০তম দিনে রায়েরবাজার কবরস্থানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। কবর জিয়ারত করে জানান ১২৭টি গণকবর শনাক্তের কথা। এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে, এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। ছাত্র নেতৃত্ব মনে করে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের ভোট ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা হতাশা, লজ্জা আর ঘৃণার। সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব, যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে। এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। এর আগে দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৬ আন্দোলনকারীকে দেখতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, এখনও জুলাই বিপ্লবে হতাহতদের সঠিক তালিকা ও চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে একটা প্রপার প্ল্যানিং ছিল না, একটা রোড ম্যাপ থাকে কিভাবে তারা আসলে আহতদের চিকিৎসাটা করবেন, কিভাবে সামনের দিনে আহতদের পুনর্বাসন করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখনো পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা, নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি। দেশ জুড়ে আহতদের সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান উমামা ফাতেমা।
সেই সঙ্গে আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার কথাও বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের কি চোখ পচে যাওয়ার পর কি আমাদেরকে ট্রিটমেন্ট দিবে নাকি বাংলাদেশ সরকার? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের দলগুলো যে পলিটিক্যাল সেটেলমেন্টে গেছে তার বিরুদ্ধে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ এবং পরিবারতন্ত্রের কবর রচিত হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের ভেতর থেকে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছে। অবিলম্বে পুলিশ, র্যাব, প্রশাসন ও বিভিন্ন বাহিনীতে যারা ঘাপটি মেরে আছে তাদের চিহ্নিত করার তাগিদ আসে সমাবেশে। এ সময় আহত ও শহীদ পরিবারগুলোতে দ্রুত পুনর্বাসনের দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখেছি যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। আপনারা ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। গত ১৫ বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর, কারণ গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে, এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। আওয়ামী লীগের ১৫ বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসেবে। বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে ৬০০ মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও ৫ আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত ১৫ বছরে অনেক গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। ভয়ে রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের ৮ম সম্মেলনে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। হুঁশিয়ারি দেন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকেও এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। ১৫ বছরে এদের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফ্যাসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমনকি কমিশনের জন্যও কঠিন। তবে আমরা থেমে থাকবো না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টি বিবেচনাধীন জানান আইন উপদেষ্টাও। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শুধু গুমের শিকার পরিবার নয়, শেখ হাসিনার আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই এই সরকার। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। বিকেল অফিসার্স ক্লাব ঢাকা আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। সব রাজনৈতিক দলকে ২৪-এর চেতনা ধারণের আহ্বান জানান আসিফ মাহমুদ। সহযোগিতা চান সংস্কার কার্যক্রমে। রাজধানীর বেইলি রোডে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। আমি আলোচনা করে
আলোচনায় উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রশাসনের সব স্তরেই ফ্যাসিবাদের দোসর ছিল, সেখানে দক্ষ জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান। আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোসরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। সব রাজনৈতিক দলকে ২৪-এর চেতনা ধারণের আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না। জনকল্যাণমূলক কোনো কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি, তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লালফিতার দৌরাত্ম্য। ৮টি পারিবারিক দিবস এবং ছাত্রলীগ নিষিদ্ধ করায় যারা বিরোধিতা করছেন তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ৮টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামো তৈরির জন্যই ত্যাগ স্বীকার করেছেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সিলেবাস বদলে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপথগামী করতে পারেনি, যার প্রমাণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে মিরপুর শাহ আলীর মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী বাউল দলের আলোচনা সভায় কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রশ্নে এই জাতি বরাবরই উদ্বিগ্ন ছিল। মুক্তিযুদ্ধ, বিপ্লব ও সংহতি আন্দোলন, ৯০-এর গণ অভ্যুত্থান, ২৪-এর গণ অভ্যুত্থানের ইতিহাস একই সূত্রে গাঁথা। বাকশালের মাধ্যমে সব দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল ৭ই নভেম্বর। তেমনি বিগত ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র জনতার অভ্যুত্থান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলে আবারও ফিরে আসবে গণতন্ত্র। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতি কি শীর্ষক আলোচনায় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা অভিন্ন নদীর পানি বন্টনে ভারতের বৈষম্যের সমালোচনা করে বলেন, ভারতের কর্তৃত্ব সুলভ মনোভাবের কারণে ৫৪ বছর ৫৪ নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুন বয়ান তৈরি করতে হবে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বাংলাদেশের উপর হস্তক্ষেপের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ, দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স। এই তিনটা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেয়া যাবে না, এই মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিকেলে রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি কথা বলেন। আরেক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। নাগরিক ঐক্যের গণসমাবেশ, দলের উত্তরা ইউনিটের এই আয়োজনে অংশ নেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারেরও বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্বের রাজনীতি নয়,
ঘুষ দুর্নীতির রাজনীতি নয়, লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে নিরলস এই দেশকে লুট করেছেন, বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের মাটিতে পাচার করেছেন, ওদের বিচার হতে হবে। মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিবে, এমনটাই তার আশাবাদ। আমাদের লক্ষ্য হচ্ছে সেই রকম দল থাকতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেবে। জনগণের উপরে কোনো শক্তি নাই। যত বড় দল হোক, যত মাস্তানদের দল হোক, যত টাকাওয়ালাদের দল হোক, যদি জনগণ বলে আমি তোমার দলকে ভোট দেব না, তাহলে সেই দল কোনো শক্তিশালী দল হতে পারে। অন্যদিকে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল গণসংহতি আন্দোলনের সমাবেশ। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, কোনো ফ্যাসিবাদকে আর মানবে না দেশবাসী। কখনো যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এখন ভারতের পায়ে ধরেছেন, এই দেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হন নাই। এখন এই দেশের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু করেছেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সমালোচনা করেন জুনায়েদ সাকি। দ্রব্যমূল্য কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় সমাবেশে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, প্রতিটি দল প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে আসন পাবে। বিকেলে রাজধানীর লালবাগে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অভিযোগ জানিয়ে তিনি বলেন, তাদের বিচার নিষিদ্ধ করতে হবে। 5 আগস্টে দলমত নির্বিশেষে যে গণঐক্য গঠন হয়েছিল তাতে ফাটল ধরতে শুরু করেছে বলেও মন্তব্য তার। নূর বলেন, উপদেষ্টা পরিষদের নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে সমালোচনা হচ্ছে। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। দাবি জানান প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা করে অনুদান দেওয়ার। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামীর সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে। ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা যদি 10% ভোট পায় সারা দেশ মিলিয়ে, তাদের 30 জন এমপি থাকবে পার্লামেন্টে। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল। ঘটনার পর র্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত। তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য। বলা হচ্ছে ছেলে নয়, বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 3 জনকে। দুপচাঁচিয়ার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে হত্যার পর সালমার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যায় খুনিরা। পরদিন স্বামী আজিজুর রহমান এবং ছোট ছেলেকে আটক করে র্যাব। তাদের পক্ষ থেকে জানানো হয়, হাত খরচের টাকা না পেয়ে ছোট ছেলেই খুন করেছে নিজের মাকে। ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে। এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। মায়ের হত্যা মামলায় সাদকে রিমান্ডে নেয় পুলিশ। তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িতের প্রমাণ মেলেনি। তবে সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও 2 সহযোগীর। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় না। প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই না। পুলিশ জানায়, বাসা থেকে খোয়া যাওয়া রাউটার এবং মোবাইলের সূত্র ধরে প্রথমে আটক হয় মাবিয়ার সহযোগী মাদক কারবারি মোসলেম। তার দেয়া তথ্যে ধরা পড়ে মাবিয়া ও আরেক সহযোগী সুমন রবি দাস। জিজ্ঞাসাবাদে মাবিয়া জানায়, সালমার ভাড়া বাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে 1 মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন সালমা। পাওনা ছিল 5 মাসের ভাড়াও। বিষয়গুলো নিয়ে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন মাবিয়া। এসব কারণেই খুন হন সালমা। তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয়, পাশাপাশি তারা ওই বাসায় নেশা করতো, আর 5 মাসের ভাড়াও বাকি ছিল। এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি হয়, আর এই জেরের ফলে তাকে প্রাণটা হত্যার ঘটনায় পরিবারটি যখন শোকস্তব্ধ, তখন ছেলেকেই হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনে বিপর্যস্ত স্বজনরা।
র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়। ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চার হয়েছে আর কি। ফ্রেমের ভেতর ঢুকে দেয় মানুষ, হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মোসলেম। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ভ্যান। অন্য 2 আসামি মাবিয়া ও সুমনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসে খুন হলেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। বৃহস্পতিবার শেষ রাতে রাজধানীর ধানমন্ডিতে হয় এই ঘটনা। সিসিটিভি ফুটেজ উদ্ধার হলেও এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2:30টার দিকে 2 ব্যক্তি 2 পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরাই ডাক্তার AKM আব্দুর রশিদের খুনের অন্যতম সন্দেহভাজন। ধানমন্ডি আচের এই সড়কের 294 নম্বর বাড়িতে স্ত্রী সহ থাকতেন ডাক্তার আব্দুর রশিদ, যিনি যুক্তরাজ্যের নাগরিক। মাত্র 10 দিন আগে ছুটি কাটাতে এসেছিলেন দেশে। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দোতলার দরজা খুলে বের হন তিনি। এ সময় 3 দুর্বৃত্ত ঘরে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। একটা ছাদ বারান্দা আছে, আমরা যেখানে আছি এটা ছাদের বারান্দাটা, যেটা মানে পোর্চ যেটাকে বলে, সিঁড়ি পোর্চে একটা দরজা আছে। উনি 2:30টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠার পরে যেহেতু নামাজ পড়বে এবং আলো বাতাসের জন্য দরজাটা খোলা রাখেন, উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট একটা হয়ে যায়। কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। দেন আমার জেঠিমা যিনি পাশের রুমে ছিলেন, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। সংবাদ পাওয়ার পরে আমরা এখানে আসি। আমরা আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসেছে বা তাদের দৈহিকরণ এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং। তো এই বিষয়ে আসলে দুঃখিত যে এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায়নি, আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য আব্দুর রশিদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ঘটেছে রহস্যজনক ডাকাতির ঘটনা। ডাকাতি শেষে স্বর্ণ, নগদ টাকার সাথে নিয়ে যায় 8 মাস বয়সী দুধের শিশুকেও। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আলোড়ন পড়ে যায় পুরো এলাকায়। শিশুটিকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে বলে দাবি পুলিশের। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এই ছোট্ট গলির 3তলা ভবনের নিচতলায় 8 মাসের কন্যা শিশুকে নিয়ে থাকতেন আবু জাফর, ফারজানা আক্তার দম্পতি। পারিবারিক কলহের জের ধরে মাস 2 ধরে মেয়ে জাইফা এবং বৃদ্ধ মা বাবাকে নিয়ে একাই থাকতেন সরকারি কর্মচারী ফারজানা আক্তার। বাসার দারোয়ান এবং ফারজানার সহকর্মীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে তার সাথে পরিচয় হয় রাফা নামে এক নারীর। বৃহস্পতিবার দুপুরে ওই নারী সাবলেট হিসাবে উঠেন ফারজানার বাসায়। শুক্রবার সকালে রাফা জানায় গ্রামের বাড়ি নওগাঁ থেকে চাল নিয়ে এসেছে তার ভাই। এমন অজুহাতে সকাল 8টায় বাসায় নিয়ে যান 3 জন পুরুষকে। ঢুকেই চোখ হাত পা বেঁধে ফেলা হয় ফারজানার। লুট করেন স্বর্ণের গহনা, নগদ টাকা। যাওয়ার সময় সাথে করে নিয়ে যান শিশু জাইফাকে। বাচ্চার মাকে বলছে যে আমার চাল আসবে, বাজার টাজার আসবে, আমার কিছু লোক আসবে। তো এই বলে মানে উনি কিছুক্ষণের মধ্যেই নাকি ওনাদের লোক চলে আসছে বাজার নিয়ে, প্লাস চাল নিয়ে। চাল ঢুকাইতে যে বাজার ঢুকাবে এই সঙ্গে একসঙ্গে ওরা 3 জন পুরুষ লোক নাকি একসঙ্গে ঢুকছে। 8:59 ঢুকছেন বাসায়, 9:40-এর দিকে বের হয়ে আসছে, 9:24-এর দিকে বেরিয়ে আসছে। এই যে 25 মিনিট, এই মিনিটের মধ্যে ওনাকে বাঁধছে। দেন ওনার বাসায় টাকা ছিল 1.5 লাখ টাকা নিছেন, ওনার গয়না যা ছিল নিছেন। দেন লাস্টে যাওয়ার সময় মেয়েটাকে নিয়ে গেছেন। শুনছি বাচ্চা নিয়ে গেছে বাসা থেকে, এখন কিভাবে কি নিয়েছে তা তো জানি না। টাকা পয়সা, স্বর্ণ, আর কানে যা কানের নাকফুল ওগুলো দেখলে তো নাই, ওগুলো নিয়ে নিছে।
ঘটনার পরপরই তোলপাড় শুরু হয় এলাকায়। পুলিশ গিয়ে সংগ্রহ করে সিসি ক্যামেরার ফুটেজ। লালবাগ জোনের ডিসি জানিয়েছেন শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ করলে তো অপহরণের একটা হলো, ধরেন সে তো তাহলে কি বলে যে মুক্তিপণ চাইতে পারতো, তাই না? বা অপহরণ একটা শিশু মানুষ করবে তো কোনো উদ্দেশ্যে, তাই না? এরকম কোনো কিছুতে আমাদের মানে কোনো ডাউট পাচ্ছি না আমরা। তাহলে কি উদ্দেশ্য হতে পারে? এইটা আমরা ক্লিয়ার না। এখন আমাদের আসলে ওয়েট করতে হবে ওই মহিলাটাকে যদি আমরা ধরতে পারি, এই পর্যন্ত ওয়েট করতে হবে। 16 বছরের দাম্পত্য জীবনে একটি সন্তান এই দম্পতির। ঘটনার পর শিশুর বাবা আবু জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে কথা বলতে চান না শিশুটির মা ফারজানা আক্তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে এসে প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। একই সাথে শান্তির বার্তা ছড়িয়ে দিতে মাওলানা সাদকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়ারও দাবি তোলা হয়। সকালে কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করেন তারা। রীতি অনুযায়ী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান করবেন তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর থেকেই কাকরাইল মসজিদে আসতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিগণ। মাওলানা জুবায়েরপন্থীদের হুমকি থাকলেও সকাল 8টার দিকে শান্তিপূর্ণভাবেই কাকরাইল মসজিদে অবস্থান নেন সাদপন্থী আলেমগণ। লোক সমাগম বেশি হওয়ায় এক পর্যায়ে মূল সড়কেও অবস্থান নেন তারা। আশেপাশের এলাকাতেও ছিল জনস্রোত। আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে সকলেই কাকরাইলে ঢুকছি। পরিবেশ দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নাই। প্রথম দফা ইজতেমা এবং ইনশাআল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব বাংলাদেশে ইজতেমা আসতেই হবে। দেশের বাইরের অসংখ্য ওলামায়ে কেরাম এই দেশে আসতেছে, নাস্তিকরা আসতেছে, অনেক কনসার্ট হয় দেশের বাইরের, যারা ইসলাম বিরোধী কথা বলে তাদেরকে আসতে দেওয়ার সুযোগ হইতেছে, অথচ ওনাকে দেশে আসতে দেওয়া হয় না। এক ইজতেমা করি, একসাথে হয়ে যায়, তাহলে 45 কোটি শুধু নামাজি তারাও তাবলীগ করবে, 150 কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে, এবং 600 কোটি কাফের বেদিন তারাও ইনশাল্লাহ দলে দলে ইসলামের ছায়াতলে আসবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়ন নয়, বরং সকলকে সমান চোখে দেখতে সরকারের প্রতি দাবি জানান তারা। জুমার দিন হওয়ায় আগেভাগেই মসজিদের পাশাপাশি মূল সড়কে নামাজ আদায় করে নেন সাদপন্থীরা। পরে নিজেদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিতভাবে তুলে ধরেন তাবলিগের এই অংশের নেতারা। এ জায়গায় কিন্তু আসছে মাত্র শুধু বয়স্ক যারা তারা, আমাদের কিন্তু তাবলিগের স্টুডেন্ট আছে তাদেরকে এই জায়গায় আমরা আনি নাই, নজওয়ান আছে তাদেরকে আমরা আনি নাই, আমাদের মহিলা সেকশন আছে তাদেরকেও আমরা আনি না, আমাদের মহিলা সেকশন দোতলায় থাকে কিন্তু এই জায়গায় আমরা আনি নাই। আমাদের আরও অনেক বড় বড় মজমা হতে পারতো, কিন্তু এটাকে আনছি শুধু এই জন্য যে এই জায়গায় আমাদেরকে ঢুকতে দিবে না, একটা হুমকি দিয়েছিল, ওইটাকে যেন করা হয়। আর এই দাবিটা জানালাম যেন আমাদের আমির সাহেবকে আগামী বিশ্ব ইজতেমাতে প্রথম পর্বে আমরা আনতে পারি, এই একটা দাবি নিয়ে আমরা আসছি। দুপুর 1:30টার পর মূল সড়ক থেকে নিজেদের অবস্থান সরিয়ে নেন সাদপন্থীরা। কিছু শঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয় অবস্থান কর্মসূচি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের দুর্নীতি মোকাবেলা, রাজনৈতিক ঐক্যমত্য এবং জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করে ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। প্রতিবেদনে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশও করা হয়। বিশেষভাবে বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি, এমনটা জানানো হয় প্রতিবেদনে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপরও জোর দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য এবং সংস্কারও জরুরি বলে মনে করে জানানো হয় প্রতিবেদনে। এসব সংস্কার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানায় ICG। এবার জানাবো বাংলাদেশের একটি ব্যতিক্রমী গ্রামের খবর। ময়মনসিংহের এক গ্রামে একটি বাড়ি, যেখানে বসবাস মাত্র 2 জন মানুষের। ঘটনাটি এই সময় সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। তবে সরেজমিনে দেখা যায় বাড়িটি একরকমের পরিত্যক্ত, বহুদিন হয় সেখানে থাকেন না কেউ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন।
একদম ছবির মতন সুন্দর এক গ্রাম। নাগরিক ব্যস্ততা ভুলে এমন সবুজে খানিক শ্বাস নিলে যে কারোরই জুড়াবে প্রাণ। এই গ্রামের নাম উমানাথপুর। ময়মনসিংহ শহর থেকে দূরত্ব ৩৫ কিলোমিটার। একটি বিশেষ কারণে গ্রামটি এখন আলোচনায়। এ গ্রামে বসবাস মাত্র একটি পরিবারের, মানুষ কেবল 2 জন। এই যে পরিত্যক্ত চুলা আর পেছনের যে ঘরটি, এই দুটি জিনিস দেখে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই বাড়িতে বহুদিন ধরেই আর কেউ থাকেন না। তবে বাড়ির মালিক যে বাড়িটিকে ভীষণ রকম ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে এই পরিচ্ছন্ন আঙ্গিনা। ঈশ্বরগঞ্জের উমানাথপুরের এই বাড়িতে গিয়ে দেখা গেল গেট তালাবদ্ধ। ফোন করে বাড়ির মালিক সিরাজুল ইসলামকে আসার অনুরোধ করা হলে তিনি এলেন ঘণ্টাখানেক বাদে। ঘুরে দেখালেন বাড়ির আঙিনা, জানালেন 6 দশক আগে বাড়িটি তৈরি করেছিলেন তার বাবা, তবে এখন আর থাকা হয় না কারো। আমি তালাটা মারি আর সিকিউরিটি লাইটটা বিকালে দিই, যে ছেলেটার কবরটা আলোকিত থাকবে এনে দিয়ে তালা তোলা মারিয়া ওই যে আমার ছোট ভাই আমার ভাইয়ের বাড়িতে যাই, বাড়ি থেকে যাইয়া ওখানে খাওয়া দাওয়া করি, ওখানে রাত্রি যাপন করি। পরে আবার সকালবেলা আবার এই যে ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে সকালবেলা আমরা এখানে বাড়িতে আসি। মূলত জমির মৌজার অবস্থানগত কারণে এই গ্রামে একটি বাড়ি, প্রতিবেশীদের গ্রামের নাম ভিন্ন। 8 একরের মৌজায় বাকি সব ফসলি জমি। এটা ব্রিটিশ পিরিয়ডে আপনার যখন ব্রিটিশের জরিপ হয় তখন আপনার উমানাথ চৌধুরী নামে একজন প্রভাবশালী এবং উচ্চশিক্ষিত ব্রিটিশ পিরিয়ডে উনি ছিলেন, ওনাদের তালুকদারি ছিল। তখন যখন এটা জরিপ হয় তখন ওই উমানাথ চৌধুরী মহাশয়ের নাম অনুসারে ওই এই যে 10 একর জমি নিয়ে আপনার এই উমানাথ চৌধুরীর নামে আপনার এই গ্রামের নামকরণ হয় উমানাথপুর। গ্রামের ভেতরের রাস্তাটির সংস্কার হলে পুরনো এই বাড়িতে আবারও বসবাস শুরুর পরিকল্পনা রয়েছে সিরাজুল ইসলামের। রাস্তা নাই বিদায় মানে বাড়িঘর হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ময়মনসিংহ। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।